নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত। হেলথলাইন আপনাদের সুস্থতার কথা বলে, কিভাবে সুস্থ থাকবেন, এবং বেশ কিছু ডিজিজ কন্ডিশন নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি। কিন্তু ডিজিজ কি শুধু, তার পাশাপাশি কিভাবে আপনারা সুস্থ থাকবেন, কি কি প্রবলেম হলে কি কি প্রিকয়েশন নেবেন, সমস্ত বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলে। আজকেও রয়েছে এমন একটি বিষয়, আমরা যে বিষয়ে আলোচনা করব, আমাদের আজকের সেই টপিক নিউরো রিহ্যাবিলিটেশন, এর উপরে আলোচনা করব। যিনি আলোকপাত করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায়, ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ নিউরো রিহ্যাবিলিটেশন, কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড অকুপেশনাল থেরাপি, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতা। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। আজকের যে বিষয়টি আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। বেসিক্যালি মানুষ আজ থেকে কিছু বছর আগে যে ধরনের সমস্যার সম্মুখীন হতেন না, আজকে কিন্তু খুব ফাস্ট লাইফ, তার সাথে সাথে স্ট্রেস, অ্যাংজাইটি তো আছেই, এবং নানা রকম কন্ডিশন, ডিজিজ কন্ডিশন নতুন করে আসছে। সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিউরো রিহ্যাবিলিটেশন, এর গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি বেড়ে গেছে আজকের সময় দাঁড়িয়ে। কিন্তু তবুও বেশ কিছু মানুষ জানেন না এর গুরুত্ব এবং এর অ্যাকচুয়ালি থেরাপি পদ্ধতি, প্রসেস অনেকটাই। সেই সব বিষয়ে আজকে জানতে চাই। তাই প্রথমেই শুরুতে জানতে চাইব যে এই যে নিউরো রিহ্যাবিলিটেশন অ্যাকচুয়ালি কি, আমরা কাকে বলছি? ফার্স্টেই আমি শুরু করার আগে নিউরো রিহ্যাবিলিটেশন কি সেটাকে একটু এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। ধরুন কারো একজনের স্ট্রোক হলো, ছেলে হোক মেয়ে হোক যাই হোক। এবারে এই পেশেন্টের মেডিকেল ট্রিটমেন্ট হলো, সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয় সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো, তারপরে তাকে মেডিসিন দিয়ে দেওয়া হলো। এরপর দ্যাট পেশেন্ট, ওনার হয় একদিকে প্যারালিসিস রয়ে যাচ্ছে হাতে পায়ে, কথা বলতে অসুবিধা, সোলভিং মানে খাবার গিলতে প্রবলেম হচ্ছে, অনেক সময় এই পেশেন্ট কোমাটোজ অবস্থাতে থাকে। কিছু কিছু পেশেন্ট যারা কোমাটোজ অবস্থাতে নেই, তাদের কগনিটিভ প্রবলেমস হয়, বুঝতে প্রবলেমস হয়, ওরিয়েন্টেশন, আর এদের ম্যাক্সিমামদের সাইকোলজিক্যাল প্রবলেমস ওভার এ পিরিয়ড অফ টাইম হয়ে যায়। এই সব কিছু এইটা তখন প্রয়োজন পড়ে যখন একটা পেশেন্ট এই ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশনসের মধ্যে দিয়ে যায়। এখানেই নিউরো রিহ্যাবিলিটেশন প্রসেসের প্রয়োজন। এবং এই টিমের মধ্যে যেমন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টস, রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্টস, অর্থোটিস্ট, প্রস্থেটিস্ট, রিহ্যাবিলিটেশন নার্সিং স্টাফ, সোশ্যাল ওয়ার্কার, রিহ্যাব হেলথ ওয়ার্কার, আর এই পুরো যেই টিমটা, এই টিমটাকে আমাদের মতন রিহ্যাবিলিটেশন মেডিসিন ফিজিশিয়ানসরা লিড করে। আচ্ছা, এই জায়গাটা অনেক ভাস্ট। এবং ডক্টর, সাধারণত জানতে চাইবো যে কোন ধরনের পেশেন্টদের, কোন ধরনের রোগীদের বেসিক্যালি এর হেল্প প্রয়োজন, এর দরকার? এই নিউরো রিহ্যাবিলিটেশনের মধ্যেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা নিউরোলজিক্যাল কন্ডিশনস। যেমন ধরুন কারো স্ট্রোক হলো, ব্রেন স্ট্রোক, বা ধরুন কারো স্পাইনাল কর্ড ইঞ্জুরি, মানে এটা মেনলি ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভসের যেই কন্ডিশনস, সেইগুলোর জন্য এই ধরনের রিহ্যাবিলিটেশনের প্রয়োজন পড়ে। স্ট্রোক বললাম, স্পাইনাল কর্ড ইঞ্জুরি বললাম, এর সাথে পার্কিনসন্স ডিজিজ, মুভমেন্ট ডিসঅর্ডার্স যেই প্রবলেমসগুলো, তারপরে মোটর নিউরন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, আপনার কোনো রকমের নার্ভ ইঞ্জুরি হলো যেখান থেকে আপনার হাত পা কাজ করছে না। তো এই সব কিছু কন্ডিশনস আলটিমেটলি মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর এদের কিন্তু কমিউনিটিতে ফিরিয়ে আনার জন্য নিউরো রিহ্যাবিলিটেশন ইজ ম্যান্ডেটরি। ডক্টর, একটা প্রশ্ন খুব মাথায় আসছে যে একজনের সাথে আমার কথা হলো ভেরি রিসেন্ট। তিনি বললেন তার একজন রিলেটিভ রয়েছে, অনলি 50 ইয়ার্স ওল্ড নাও, এবং তার পার্কিনসনিজম ডিজিজ রয়েছে। তো আস্তে আস্তে দেখছে তিনি মেমোরি লস করছেন, আস্তে আস্তে সমস্ত কিছু ভুলে যাচ্ছে, তার অ্যাক্টিভিটিগুলো লস হচ্ছে। এই রকম কন্ডিশন থেকে রিকভারি কতটা পসিবল হয়?
দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে পার্কিনসন্স ডিজিজ হলেই যে মেমরি লস হবে তার কোনো মানে নেই। একটা সার্টেন পার্সেন্টেজ অফ পেশেন্টসে হয়, বাট ইউজুয়ালি যেটা পার্কিনসন্স ডিজিজে হয়, যেটা আপনি হাত কাঁপা, হাঁটতে চলতে অসুবিধা, স্লোনেস হয়ে যাওয়া, কথাবার্তাটা অনেকটা সফট হয়ে যায়, লেখালেখি করতে অসুবিধা হয়, অন দ্য হোল কোয়ালিটি অফ লাইফটা ভীষণই ডিস্টার্বড হয়। এবারে পার্কিনসন্স ডিজিজ বা অন্যান্য যেই মুভমেন্ট ডিসঅর্ডার ডিজিজেসগুলো আছে, তার ডেফিনেটলি নিউরোলজিক্যাল তার ট্রিটমেন্ট আছে, মেডিসিনস আছে। বাট একটা জিনিস বুঝতে হবে যে এই পেশেন্টদের মোটর প্রবলেমস হয়, স্পিচ প্রবলেমস হয়, খাওয়ার গিলতে প্রবলেমস হয়, লেখালেখি, তো এই আবার সেই ফিরে যাওয়া যে নিউরো রিহ্যাবিলিটেশন অ্যান্ড মেডিসিনস একসাথে যদি কাজ করে, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ কিন্তু সবসময় বেশি হবে, ভালো হবে। আচ্ছা, এই যে যে কটা ডিজিজের কথা বেসিক্যালি দেখা যাচ্ছে যে স্পাইনাল কার্ডে প্রবলেম হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা জানি যে অনেকগুলো পেয়ার নার্ভ সেখান থেকে যাচ্ছে, তো ন্যাচারালি মানুষের এটা একটা সমস্যা, স্ট্রোকের মতো এরকম একটা, এগুলো ভীষণ একটা সেন্সিটিভ এবং বড় ধরনের সমস্যা। সাধারণত কীরকম পেশেন্ট আসছে, এই মানে কীরকম সংখ্যক পেশেন্ট আসছে আজকের সময় দাঁড়িয়ে? যারা জানেন না তারা আজকে অবশ্যই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন বিষয়টা, কিন্তু যারা জানেন তারা কতটাই বা বেনিফিট পাচ্ছেন? আচ্ছা, তো যেটা আপনার কোয়েশ্চেন থেকে একটা জিনিস খুব ওয়ার্নিং সাইন হচ্ছে যে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স ইয়াং স্ট্রোক কিন্তু ভীষণ রকমের বেড়ে গেছে। তো অবভিয়াসলি ইয়াং পপুলেশন হচ্ছে যে কোনো কান্ট্রির একটা অ্যাসেট। সেই অ্যাসেটটা যদি ড্যামেজড হয়, কান্ট্রির ডেভেলপমেন্ট কামস অ্যাট স্টেক। তো এই পপুলেশনকে যদি আমরা কমিউনিটিতে না ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু কান্ট্রিরই লস। সো আগেন আবার সেই ফিরে যাওয়া এক জায়গাতে যে এদের মেডিকেল ট্রিটমেন্ট হলো, সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো, কিন্তু এদেরকে নিয়ার নর্মাল স্টেটে ফিরিয়ে আনার জন্য কিন্তু নিউরো রিহ্যাবিলিটেশন ছাড়া আর কোনো ওয়ে আউট নেই। স্পাইনাল কর্ড ইনজুরি যেমন আগে এখনো হয়, যে স্পাইনাল কর্ড ইনজুরি মেনলি ধরুন গাছে নারকেল পাড়তে গেল, সেখান থেকে স্লিপ করে পড়ে গেল, বা ডিউ টু এনি আদার রিজন। কিন্তু এখন মানে আরো দেখা যাচ্ছে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স টিউমার্স, তারপরে আরো অনেক ধরনের প্রবলেম যার জন্য স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যাচ্ছে। এবারে স্পাইনাল কর্ড ইনজুরি হলে পরেই যে পেশেন্ট একদম নিউরোলজিক্যালি ফুললি ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে সেটাও নয়, এর অনেকগুলো গ্রেডিংও আছে। আমি ওই সবকটা গ্রেডিংয়ের মধ্যে যাচ্ছি না ঠিকই, বাট এইটুকু বুঝতে হবে যে অনেক সময় স্পাইনাল কর্ড ইনজিওর্ড পেশেন্টসরা মাইট নট বি এবল টু কাম ব্যাক টু দেয়ার নর্মাল লাইফ, ইন দ্য সেন্স কি ধরুন ওরা হাঁটতে পারলো না ঠিকই, বাট হুইল চেয়ার এর থ্রু দিয়ে দে ক্যান বি অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ এনিওয়ান। আমি এরকম পেশেন্টও জানি যারা রিহ্যাব করেছে, দে হ্যাভ, ওরা অ্যাকচুয়ালি মাউন্টেনে ট্রেকিংয়েও গেছে আফটার স্পাইনাল কর্ড ইনজুরি। তো মানে এরকম প্রচুর এক্সাম্পলস আছে। এর কিন্তু সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা এক হচ্ছে পেশেন্টের মেন্টাল কন্ডিশন, ইন দ্য সেন্স পজিটিভ যেই ভাইবটা থাকতে হবে, মেন্টালিটি থাকতে হবে, ফ্যামিলি সাপোর্ট, অ্যান্ড তার সাথে আমরা অ্যাজ আ মেডিকেল ফ্র্যাটার্নিটি অ্যান্ড দ্য নিউরো রিহ্যাব টিম, এইটা যদি এক সিঙ্ক হয়ে কাজ করে, আমার মনে হয় দ্য আউটকাম ইজ অলওয়েজ বেটার। এবং দিস ইজ মানে প্রুভেন ফ্যাক্ট কি নিউরো রিহ্যাব will bring a patient to more or less an independent condition and to a near normal life through the process. এটা কিন্তু অনেকটাই পজিটিভ সাইড, এবং মানুষ যারা রয়েছেন, যারা এতদিন থেকে একটা মানে মেন্টাল হ্যাজার্ড নিয়ে চলছিলেন যে এইরকম একটা কন্ডিশন ক্রিয়েট হলে হয়তো বা মানুষটার জীবন পুরো সারা জীবনই এভাবে চলবে, একটা হয় না যেটা একটা নর্মাল লাইফ হয়তো বা পাবেন না। কিন্তু এই যে নিউরো রিহ্যাবিলিটেশন যে রয়েছে এখানে এসে আফটার ট্রিটমেন্ট
অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। অবভিয়াসলি আপনি জাস্ট যেই কোয়েশ্চেনটা করলেন মানে ভীষণ পার্টিনেন্ট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আপনি যদি সাইকোলজিতে একটা টার্ম আছে ড্যাবডা ফেজ বলে ওটাকে, তো সেটা হচ্ছে DABDA, মানে ধরুন কারো একটা লাইফে এমন ধরনের ঘটনা ঘটলো, দ্যাট কুড বি ফিজিক্যাল, দ্যাট কুড বি মেন্টাল, এনিথিং, হি ইজ সাফারিং ফ্রম গ্রিফ। ফার্স্ট ফেজ কিন্তু হচ্ছে ডিনায়াল ফেজে চলে যায়, আমার কিছু হয়নি, দ্যাট ইজ দ্য ফার্স্ট মানে ডিফেন্স রিয়াকশন। তারপরে সেটা যখন ওভার এ পিরিয়ড অফ টাইম সেটা হয়ে যাচ্ছে হচ্ছে অ্যাঙ্গার, আমার কেন, পাশের যে এত লোক আছে তাদের তাদের নয় কেন। দেন ইট কামস টু বার্গেনিং, মানে যারা রিলিজিয়াস পার্সন তারা হয়তো ধরুন ভগবান বা উপরওয়ালার সঙ্গে বার্গেন করছে, তুমি যে আমি তোমাকে এই মালা পরাবো, এই তোমার মন্দির বানিয়ে দেবো, আমাকে তুমি ঠিক করে দাও, মানে এনিহাউ সে চাই, রিলিফ চাইছে, বার্গেন করছে। তারপরে যখন কিছুই হচ্ছে না, তখন যেই ফেজটা আছে দ্যাট ইজ ডিপ্রেশন ফেজ, which in one way is good, at least ও এতগুলো ফেজ দিয়ে চলে এসে এখন একটা জায়গাতে এসেছে which is a treatable condition. তারপরে সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা নর্মাল লাইফে হোক, এই ফেজেও হোক, দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স। দ্য আর্লিয়ার সামওয়ান অ্যাকসেপ্টস দেয়ার প্রবলেমস and gets the treatment, starts off with neuro rehabilitation. এইটুকু আমি জোর গলায় বলতে পারি, জাস্ট নিজের থেকে না, উইথ দ্য এভিডেন্স দ্যাট উই হ্যাভ, যে পেশেন্টসরা ইমপ্রুভ করেছে, যে দ্য আর্লি দ্য নিউরো রিহ্যাবিলিটেশন প্রসেস স্টার্টস, পেশেন্টস উইল গেট ব্যাক টু দেয়ার নিয়ার নর্মাল লাইফ, ইন্ডিপেন্ডেন্টলি দে ক্যান লিভ দেয়ার লাইফ। বাহ, মানে এটা সত্যি তাই, মানুষকে একটা নতুন জীবন দেবে যে এই কনসেপ্টটা, এবং এটা যে আদতে হচ্ছে, এই ব্যবস্থাগুলো যে রয়েছে, এটা যখন মানুষ জানবেন, যারা অলরেডি দেখা যাচ্ছে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কারণ যার ফ্যামিলিতে এই ধরনের একজন পেশেন্ট আছে, তারা সাফার করছেন, তারা বুঝতে পারছেন কতটা মেন্টাল স্ট্রেস যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা অক্সিজেন পাবেন, নতুন করে বাঁচার একটা দিশা দেখতে পাবেন। আই থিঙ্ক সো, এমনটাই হওয়া উচিত। ডক্টর, একটা ফ্যামিলি যে অনেককে নিয়ে হচ্ছে একটা পরিবার, সেক্ষেত্রে একজন কোনোভাবে কেউ এরকম কন্ডিশনে পড়লেন, এরকম অসুস্থতার শিকার হলেন, সেক্ষেত্রে ফ্যামিলি কিভাবে তাকে সাপোর্ট দিতে পারে, কিভাবে তাকে হেল্প করা উচিত? আমরা যেই সোসাইটিতে আছি, আই এম নট কম্পেয়ারিং উইথ দ্য ওয়েস্টার্ন সোসাইটি, বাট আমাদের সোসাইটিতে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরুন একজন ইয়াং লোকের স্ট্রোক হলো বা স্পাইন, যে কোনো নিউরোলজিক্যাল কন্ডিশন হলো, অ্যান্ড হি মাইট বি দ্য ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি। এবারে দ্য ফার্স্ট থিং উইচ স্ট্রাইকস দ্য পার্সন ইজ, আমার এটা হয়ে গেল, আমার লাইফ হ্যাজ কাম টু অ্যান এন্ড। বাট আমি যেটা সবসময় বলি যে দিস ইজ নট দি এন্ড, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এবং এই জায়গাটাতে আমরা তো অ্যাজ আ কেয়ার গিভার, অ্যাজ আ হেলথ কেয়ার প্রোভাইডার, আমরা ওদেরকে সাপোর্ট করব। কিন্তু যখনই তার বাড়ির এনভায়রনমেন্ট, যেই লোকগুলোর সাথে ও এতদিন বড় হয়েছে, যাদের সাথে আছে, স্পাউস হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, ওই ইমোশনাল সাপোর্টটা যখনই পাচ্ছে, অ্যান্ড উইথ লটস অফ পজিটিভ ভাইবস, আপনার কিন্তু ইচ্ছে করবে বাঁচতে। দ্যাট ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেম আমাদের সোসাইটিতে। দের ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন আমাদের এবং বাইরের সোসাইটি। বাইরে হয়তো অনেক কিছু আছে, কিন্তু আমাদের যেটা আছে এখনো ফ্যামিলি সাপোর্টটা আছে। সো ওই ইমোশনটাই কিন্তু এই যে ভদ্রলোক ভদ্রমহিলাকে এগিয়ে নিয়ে যাবে। এবং তার থেকে বড় কথা, এই যে একটা টিম, নিউরো রিহ্যাব কিন্তু কোনো সিঙ্গেল মানে লোকের জাগির নয়, এটা কোনো ডাক্তারের জাগির নয়, ইট ইজ এ টিম এফার্ট। এবং এই টিমটার সঙ্গে যতক্ষণও থাকছে, ও কিন্তু হি ইজ বিং কাউন্সেলড, হি ইজ বিং সাইকোলজিক্যালি মোটিভেটেড। তো এই জিনিসটাই কিন্তু আলটিমেটলি
পেশেন্টকে তার নিয়ার নর্মাল লাইফে ফিরিয়ে আনে। একটা কথা আমি ডেফিনেটলি সবসময় বলি যে রিহ্যাবিলিটেশন বা নিউরো রিহ্যাবিলিটেশন এখন কিন্তু লাক্সারি নয়, ইট হ্যাজ বিকাম আ নেসেসিটি। একদমই তাই। মানে একটা মানুষ এক একটা কন্ডিশনে হয়তো সে বাঁচার মানে আবার নতুন করে ফিরে পাবে, তার কারণ তাদের পাশে রয়েছে নিউরো রিহ্যাবিলিটেশন। এটা কিন্তু আজকের সময় যেটা আরও একবার বলতে ইচ্ছে করছে, এটা একটা নতুন দিগন্ত খুলে দেওয়া মানুষের কাছে, যারা জীবনে বাঁচতে ভুলে যাচ্ছে, যারা মনে করছে যে জীবনটা হয়তো বা এখন একটা বোঝার মতো ঠেকছে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সমাজের কাছে এবং একটা পরিবারের কাছে একটা বড় আমার মনে হয় জায়গা, যে মানুষ নতুন করে প্রাণ ফিরে পাচ্ছেন, একটা নতুন জীবন পাচ্ছেন। অসুস্থতা যেখানে সামনে পুরো অন্ধকার জীবনটাকে দেখতে পাচ্ছিল, সেখান থেকে আবার নতুন করে বাঁচতে পারছেন, নতুন স্ট্রিমে ফিরে যাচ্ছেন, নতুন লাইফ পাচ্ছেন। এর থেকে আর বড় কি হতে পারে? এবং এই যে আমি জাস্ট এখানে একটা লাইন অ্যাড করতে চাই। এটাও কিন্তু বুঝতে হবে যে নিউরো রিহ্যাব কিন্তু জাস্ট 1-2 দিনের ব্যাপার নয়। এটা জ্বর সর্দি কাশি নয় যেখানে আমি জাস্ট আপনাকে একটা প্যারাসিটামল বা একটা কফ সিরাপ দিয়ে দিলাম, আপনি ভালো হয়ে গেলেন। দিস টেকস টাইম। পেশেন্টের যেমন প্রবলেমস, সাইকোলজিক্যাল প্রবলেমসও হয়, ফ্যামিলি বা যারা কেয়ার গিভার তাদেরও কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম একটা কেয়ার গিভার বার্ডেন হয়ে যায়, একটা সাইকোলজিক্যাল বার্ডেন হয়। ওদেরও কিন্তু কাউন্সিলিং ইজ ইম্পর্টেন্ট। সো মানে আমি যেটা সবসময় আমার পেশেন্টদেরকে বা তাদের রিলেটিভকে বলি, যে দ্য রিলেটিভস হ্যাভ টু বি পেশেন্ট উইথ দ্য পেশেন্ট, তাহলে কিন্তু আপনি আউটকাম পাবেন না। এই দুটো যদি ম্যারি না করে, your outcome is not the best. সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। ভীষণ সাইকোলজিক্যাল রিহ্যাব সাইকোলজিস্ট is an extremely important part of the family. এই যে আমরা বলছি নিউরো রিহ্যাবিলিটেশন, মাল্টিডিসিপ্লিনারি টিমওয়ার্ক, এটা ঠিক কতটা জরুরি? অবশ্য আজকে আমাদের চর্চাটা শুরুই হয়েছে সেই দিকটা নিয়েই। একদম। দেখুন, আমাদের বাইরে একটা নোশন আছে যে কিছু হলো তো ফিজিওথেরাপিস্টের কাছে চলে যান, অবভিয়াসলি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান। এটা বুঝতে হবে যে ফিজিওথেরাপিস্টের কাজ কিন্তু টু ইমপ্রুভ দ্য মাসেল স্ট্রেংথ, মাসেল টোন। কিন্তু এই যে মাসেল স্ট্রেংথ, মাসেল টোনটা ইমপ্রুভ করলো, এটাকে তো ফাংশনে নিয়ে আসতে হবে। ধরুন একজনের স্ট্রোক হয়েছে, তার পায়ের প্রবলেমস তো ডেফিনেটলি থাকছে। ফিজিওথেরাপিস্টের কাজ হলো তাকে দাঁড় করানো, শোয়া থেকে দাঁড় করানো, হাঁটানো, মেকিং হিম ইন্ডিপেন্ডেন্ট উইথ হিজ অ্যাম্বুলেশন। কিন্তু এই হ্যান্ড ফাংশন ইজ দ্য ওয়ার্ক অফ অ্যান অকুপেশনাল থেরাপিস্ট। বা ধরুন এই যে লেখালেখি, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, এইগুলো কিন্তু দ্য জব অফ অ্যান অকুপেশনাল থেরাপিস্ট। ধরুন অনেক সময় পেশেন্টসরা কোমাটোজ অবস্থাতে থাকে, এখানে কিন্তু অকুপেশনাল থেরাপিস্টদের কোমা স্টিমুলেশন প্রোগ্রাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। না হলে ওই পেশেন্টকে আপনি ওখান থেকে জাগাতেই পারবেন না। আমি বলছি না যে সব পেশেন্ট জেগে ওঠে, কিন্তু প্রসেসটা তো আপনাকে করতে হবে, এবং এই প্রসেসটা জানার জন্য ইউ নিড দোজ এক্সপার্টস, ইউ নিড অ্যান অকুপেশনাল থেরাপিস্ট ফর দ্যাট। প্লাস স্পিচ সোয়ালোইং ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট লাগবে। সাইকোলজিস্টের রোল তো আমি বলেই দিলাম। সোশ্যাল ওয়ার্কার, এই যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এরা হয়তো নিজেদের প্রি মরবিড অকুপেশনে ফিরে যেতে পারছে না, কিছু হয়তো ফাংশনাল রেসিডুয়াল প্যারালাইসিস রয়ে গেল। তো এদেরকে অন্য একটা ওয়ার্ক বা অন্য কোনো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য we need the social worker. So social work কিন্তু একে একটা ভোকেশনালি প্লেসমেন্ট করে দেবে। তারপরে ধরুন নার্সিং স্টাফ, একটা মানে আমাদের হাসপাতালের নিউরো রিহ্যাব ডিপার্টমেন্টের ওয়ার্ড চলে বিকজ অফ দ্য নার্সিং স্টাফ। রিহ্যাব নার্সিং স্টাফ না হলে কিন্তু আপনি যাই করুন, বেসিকটুকু আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারছেন না। পেশেন্টের বেডসোর হয়ে যেতে পারে, পেশেন্টের ক্যাথিটার প্রবলেমস হতে পারে, স্টুল, ইউরিন, এই সব ধরনের প্রবলেমস। তো এখানে কিন্তু নার্সিং একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট।
আর এই সব কিছু তো আমরা অ্যাজ আ জুবিন মেহতা অফ দ্য অর্কেস্ট্রা, উই অ্যাজ ডক্টরস লিড দ্য টিম। মানে এই কারণেই বলা হচ্ছে টিম ওয়ার্ক, কারণ Teamwork. প্রত্যেকটা সেক্টর যেগুলো আলাদা আলাদা করে যারা হ্যান্ডেল করছে যে কেসগুলো, প্রত্যেকটা জরুরি এবং প্রত্যেকটা নিয়েই একটা কমপ্লিট ওয়ার্ক হচ্ছে। একদম। এবার ডক্টর, এই যে এইরকম বর্তমানে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি এবং আজকের সময় দাঁড়িয়ে যে এই যে এত পরিমাণে পেশেন্টের সংখ্যাটাও কিন্তু বাড়ছে দিনে দিনে, এটা অনেকটাই কারণ যেটা একটু আগেই বলছিলেন, মেন্টাল স্ট্রেস, টেনশন সবটাই থাকতে পারে, মানে সবগুলোকে নিয়ে আমরা চলেছি। সাধারণত এই নিউরো রিহ্যাবিলিটেশনের সময় কতটা লাগতে পারে, কতটা সেটা কি ডিপেন্ড করছে কি ধরনের তার প্রবলেম, তার উপরে ডিপেন্ড করছে? একদম, কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি আবার সেই এক্সাম্পল দেবো একজন স্ট্রোক পেশেন্টের। স্ট্রোকটা কোথায়, মানে কোন পার্ট অফ দ্য ব্রেনে হয়েছে, কতটা সিভিয়ার, তার প্রি মরবিড কোনো রকমের প্রবলেমস ছিল কিনা, এই সব কিছু ডিপেন্ড করবে, উপরে ডিপেন্ড করবে দ্য আউটকাম। এবং এই আউটকামটা কিন্তু ডিপেন্ড করবে কতটা কুইকলি এই নিউরো রিহ্যাব শুরু হচ্ছে। এবং তার থেকে বড় কথা যে সবটাই যে আপনার হাসপাতালের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে তা নয়। অনেক সময় দেখুন, মানে অনেক সময় হয় যে আমরা পেশেন্টকে আফটার সার্টেন পিরিয়ড, ধরুন ট্রিকিওস্টমি আমরা বার করে দিলাম, নাকের নল বার করে দিলাম, ওনারা খেতে শুরু করলো, কিছুটা ওনাদেরকে হাঁটানো পর্যায়ে নিয়ে গেলাম, তারপরে আমরা বললাম, বা ধরুন পেশেন্টের ফাইন্যান্সিয়াল রেসিস্টেন্সের জন্য ওনারা এতদিন থাকতে পারছেন না, তো আমরা আউটডোর ট্রিটমেন্ট শুরু করলাম। এবং অনেক সময় হয় যে আউটডোরে ওনারা আসতে পারছে না, তো আমাদের আউটরিচ সার্ভিসেস আছে, তারা গিয়ে বাড়িতে কন্টিনিউ করে রিহ্যাব সেট আপটা। প্লাস যেটা হচ্ছে অনেক সময় আমরা টেলিমেডিসিনে টেলি রিহ্যাবটা করি। তো এটা কিন্তু কুইক ফিক্স নয়, আমি বারবার এটাই বলছি যে নিউরো রিহ্যাব কিন্তু টাইম সাপেক্ষ ব্যাপার, কিন্তু ডিপেন্ডিং অন দ্য মেডিকেল কন্ডিশন or the surgical condition, it and the expertise of the neuro rehab team, outcome কিন্তু ভ্যারি করে। নিউরো রিহ্যাব নিয়ে মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা আছে, সেটা সাধারণত কি কি ধারণাগুলো আছে, যেটা হয়তো আজকে অনুষ্ঠানের পরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে তারা যখন দেখবেন আমাদের এই প্রোগ্রাম? দু তিনটে জিনিস আমি একদম ক্লিয়ারলি বলতে চাই। নিউরো রিহ্যাব কিন্তু তেল মালিশ বা মাসাজ নয়, এটা কিন্তু একদম বুঝতে হবে। নিউরো রিহ্যাব জাস্ট ফিজিওথেরাপি নয়। অ্যাকচুয়ালি যেটা হয় অনেক সময়, এটা আমাদেরও একটা যে আমরা পেশেন্টদেরকে বলি যে আপনারা বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করে নেবেন। পেশেন্টদের কিন্তু আমাদের অ্যাজ আ মেডিকেল ফ্র্যাটার্নিটি রেসপন্সিবিলিটি যে ওদেরকে এক্স্যাক্ট জিনিসটাকে বোঝানো যে তোমাদের জাস্ট ফিজিও দিয়ে কাজ হবে না, তোমাদের একটা টিম ওয়ার্ক লাগবে। সো এই কনসেপশনটা যদি বা আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা ওদেরকে, অ্যাওয়ারনেসটা যদি আমরা ওদেরকে করে দিতে পারি, এই মিসকনসেপশনটাই থাকবে না। আচ্ছা, এই যে নিউরো রিহ্যাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা কি আছে? দেখুন, ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স অনেক ধরনের অ্যাডভান্সমেন্টস হয়েছে। ইউ স্টার্ট ফ্রম রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, আপনার ইএমজি বায়োফিডব্যাক, তারপর এখন তো মানে এখন বলবো না, এআই আগেও ছিল, এখন সেটার আমরা সেটাকে ইউটিলিটিটাকে সেটা আমরা রিহ্যাবে নিয়ে আসছি। এই সব কিছুই আছে, থাকবে, আরও ইমপ্রুভ করবে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কনভেনশনাল থেরাপি, যেটা ম্যানুয়াল থেরাপি, দ্যাট স্টিল রিমেন্স দ্য কর্নারস্টোন অফ রিহ্যাবিলিটেশন বা নিউরো রিহ্যাবিলিটেশন। এই অ্যাডভান্স টেকনোলজিস উইল সাপোর্ট ইউ, উইল অগমেন্ট, মানে ইমপ্রুভমেন্টটাকে হয়তো বাড়াবে। বা অনেক সময় হয় যে পেশেন্টের একটা বোরিং সিচুয়েশন হয়ে যাচ্ছে, খালি এক্সারসাইজ করছে, এই করছে, এবারে সেটাকে যদি একটু ইন্টারেস্টিং করানো যায়, তাহলে পরে কি পেশেন্ট
মোটিভেশনটা আরো বেটার হবে। সেই জন্য রোবোটিক্স সবসময় আর মানে আমরা সবসময় চাই যে জিনিসটাকে যদি আরো ইন্টারেস্টিং করে তোলা যায়, রোবোটিক্স, ভার্চুয়াল রিহ্যাবিলিটেশন, এগুলো সব কনভেনশনাল থেরাপির সঙ্গে যদি অ্যাড অন করতে পারা যায়, আই থিঙ্ক আউটকামটা বেটার হয়। কারণ আমাদের অনেকগুলো এর মধ্যে টেকনোলজিস আছে, উই ইউজ দেম অ্যান্ড উই হ্যাভ সিন কি দুটো যদি আমরা একসাথে ইউজ করি, আউটকাম ইজ বেটার। ডক্টর, এক্ষেত্রে যেহেতু একটা লং প্রসিডিওর চলে এবং এক্ষেত্রে মানুষ সাধারণত কি কি ধরনের মেন্টাল চ্যালেঞ্জের শিকার হতে পারেন, কি কি সামনে আসতে পারে তাদের এমন দেখুন, সিচুয়েশন? ফার্স্ট জিনিস যেটা আমি ড্যাফেজে বলছিলাম, ডিনায়াল, অ্যাঙ্গার, বাট যেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটা হয়ে যায় যে ডিপ্রেশন, যে দিস ইজ আমার এই লাইফটা আমার শেষ হয়ে গেল, দিস ইজ মাই এন্ড। বাট আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে চিরন্তন দিন, এভরিডে আমরা খালি একটা জিনিস ওদেরকে বোঝাতে চাই যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, দিস ইজ নট দি এন্ড। আরও একটা জিনিস আপনাকে ওই অ্যাডভান্স টেকনোলজিতে বলা যে মেশিন ইজ ইম্পর্টেন্ট, মেশিন ইজ নিডেড, বাট ম্যান অ্যান্ড মেশিন শুড ওয়ার্ক টুগেদার অ্যান্ড আ ম্যান শুড অলওয়েজ বি বিহাইন্ড দ্য মেশিন। আপনি নিজেও যেহেতু ইন্ডিয়ার নিউরোসায়েন্স ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে বর্তমান চিকিৎসা ব্যবস্থা সাধারণত কোন কোন দরজাগুলো খুলে দিয়েছে, কোন কোন দিকটা খুলে দিয়েছে এবং কতটা উন্নত সেটা? দেখুন, আমি একটা কথা ক্লিয়ারলি বলবো যে নিউরো রিহ্যাব নিডস আ সেট আপ, এবং সেট আপের থেকে বড় কথা দ্য ম্যানেজমেন্ট আপনাকে সেই ফ্লেক্সিবিলিটি দেবে, সেই ফ্রি হ্যান্ড দেবে টু ওয়ার্ক। অ্যাটলিস্ট এইটুকু আমি আমাদের ইনস্টিটিউটের এবং আমার ডিপার্টমেন্টের তরফ থেকে বলতে পারি যে আমাদের দ্য ফুল সেট আপ ইজ দেয়ার, বিকজ উইদাউট দ্য সেট আপ উই ক্যানট ওয়ার্ক। এবং ওইটুকুর জন্য মানে আপনাকে একটা টিম ওয়ার্ক হিসেবে করতে হবে, এবং যেটা হচ্ছে যে আপনাকে গোল সেটিং করতে হবে। জাস্ট পেশেন্টকে ভর্তি করলাম, কিছু হাত পা নাড়ালাম, দ্যাট ডাজেন্ট হেল্প। আপনাকে প্রপারলি অ্যাসেস করতে হবে, গোল সেটিং করতে হবে, আপনাকে পেশেন্ট এবং রিলেটিভ কাউন্সেলিং করতে হবে, আপনাকে কনভেনশনাল থেরাপি দিতে হবে, অ্যাডভান্স টেকনোলজিগুলোকে আপনাকে ম্যারি করাতে হবে, এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে যতটা পারা যায় পেশেন্টের সাথে ক্ল্যারিটি মেনটেন করা যে এইটা তোমার, বাট অ্যাগেন সেটাকেও একটু ওভার আ পিরিয়ড অফ টাইম বলা যে তোমার এইটুকু হবে, এইটুকু নিয়ে তোমাকে থাকতে হবে। এটা বলাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। একটা ইয়াং ছেলেকে আপনি যদি ভট করে গিয়ে বলেন যে আপনার পক্ষে এই জিনিসটা করা সম্ভব হবে না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম টু অ্যাকসেপ্ট। সো এই অ্যাকসেপ্টেন্স জিনিসটাকে ওভার আ পিরিয়ড অফ টাইম উই ক্যান হেল্প দেম আউট। আজকের হাতে একেবারে সময় নেই, কিন্তু ডক্টর আমি বলতে চাইবো আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, এটা ওপারে যারা দর্শক রয়েছেন এবং আম জনতা যারা রয়েছেন প্রত্যেকেই উপকৃত হবেন। একটা নতুন দিশা, একটা নতুন দিগন্ত, আমার মনে হয় আজকে থেকে একটা নতুন ভাবনায় তারাও সমৃদ্ধ হবেন। তারা ভাবতে শুরু করবেন নতুন করে, নতুন একটা জীবনের কথা ভাববেন, নতুন একটা দিশা খুঁজে পাবেন জীবনের, সুস্থতার পথের দিশা। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ আরও একবার ডক্টরকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।